বিরতিহীন ১ ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাসার। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ল। বিদেশ না গিয়ে দেশেই চিকিৎসা নেওয়ার শর্ত। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর বৈঠক ২৭ মার্চ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী সই হতে পারে ৩টি সমঝোতা স্মারক। রিজার্ভের টাকায় অবকাঠামো উন্নয়ন তহবিল গঠন, বিদেশি ঋণের অপেক্ষায় থাকতে হবে না বললেন প্রধানমন্ত্রী। রাজধানীতে তৃতীয় লিঙ্গের মানুষদের দিয়ে কোটি টাকার বাণিজ্য, গুরু মায়েদের বিরুদ্ধে নির্যাতন, হত্যা, মাদক ব্যবসার অভিযোগ। এবং ঢাকা সুনামগঞ্জ নৌপথে বাল্ক হেডকে চাঁদা দিতে হয় ২২ পয়েন্টে, দিনে আদায় ১১ লাখ টাকা, ছোট নৌযানকে দিতে হয় ডিজেল। সংবাদ দুপুরের শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। তবে তিনি দেশের অভ্যন্তরে চিকিৎসা নেবেন, বিদেশে যেতে পারবেন না, এই শর্ত দেওয়া হয়েছে। দুপুরে এই তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খালেদা জিয়ার সাজা আরও ৬ মাসের জন্য স্থগিত রাখার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। আইন মন্ত্রণালয়ের মতামতও প্রস্তাবের সঙ্গে পাঠানো হয়েছিল। চলতি মাসের শুরুর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করে এই আবেদন করেন। আবেদনের শর্ত শিথিল ও সাজা মওকুফ করে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়। আগামী ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এ সময় দুই দেশের মধ্যে ৩টি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানান তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের প্রধানমন্ত্রীর সফরে দুই শীর্ষ নেতার একান্ত বৈঠক ছাড়াও ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে আলাদা বৈঠক করবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। স্বাস্থ্য সংস্কৃতি ছাড়া বেশ কয়েকটি সমঝোতা চুক্তি ও প্রকল্পের উদ্বোধন হবে বলেও জানান মন্ত্রী। এ সময় আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের প্রতি আস্থা আছে বলেই করোনা মহামারীর সময়েও ঢাকা সফরে আসছেন ৫ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এই 10 দিনব্যাপী অনুষ্ঠানে যে 5 জন সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান, 2 জন রাষ্ট্রপ্রধান আর 3 জন সরকার প্রধান আসবেন। নিজেদের অর্থায়নে উন্নয়ন কাজ এগিয়ে নিতে যাত্রা শুরু হলো বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল BIDF-এর। 6 মাসের আমদানি ব্যয় রেখে বৈদেশিক মুদ্রা রিজার্ভের বাকি অর্থ দিয়ে গঠন হলো এই ফান্ড। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, এখন থেকে আর বিদেশি ঋণের অপেক্ষায় থাকতে হবে না। $43 বিলিয়ন বেশি এখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এ থেকে সরকারের বড় বড় উন্নয়ন প্রকল্পে ঋণ দেওয়ার জন্য এই প্রথম গঠন করা হলো বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের নানা পর্যালোচনার পর এই তহবিলের উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিনিয়োগ করা হলে দেশের যেমন লাভ হবে, তেমনি বিদেশিদের ঋণের দিকেও আর তাকাতে হবে না, বাড়বে বাংলাদেশের মর্যাদা। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন বা সেখান থেকে আমরা যারা আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে, বিনিয়োগ করতে আসবে বা দেশি বিদেশি যারাই আসুক, তাদের যে ঋণ নেবার যে প্রচেষ্টা, সেটা আমরা নিজেরা নিজেদের অর্থ থেকেই আমরা ব্যয় করতে পারি। তাদের দেশেরও লাভ, আবার আমাদেরও একটা আত্মবিশ্বাস জন্মাবে। ভারত, নেপাল, ভুটানকে বাংলাদেশের বন্দর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বন্দরগুলোর সক্ষমতাও বাড়ানো হচ্ছে। নতুন গঠিত এই উন্নয়ন তহবিল থেকে দেয়া প্রথম ঋণের টাকা দিয়ে ড্রেজিং করা হবে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল। এই রাবনাবাদ চ্যানেল আমরা ড্রেজিং, শুধু এটা ড্রেজিং করলে আমরা প্রতি বছর এটা মেনটেনেন্স করতে হবে। এভাবে আমাদের দক্ষিণের নদীগুলি মানে শত শত বছরের যে সিল্ট মুখগুলি বন্ধ করে রেখেছে, সেটা যদি একবার খুলে দিতে পারি, আমাদের যে নদীর
নাব্যতা বৃদ্ধি পাবে, নদী পথে আমাদের ব্যবসা বাণিজ্য আরও সুগম হবে। শুধু তাই না, এখান থেকে আমরা সেই ভারতের আসাম থেকে বা ভুটান থেকে নৌপথেই পণ্য পরিবহন করার সুযোগ হবে। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাই তার সরকারের প্রধান লক্ষ্য। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় এই চ্যালেঞ্জ আরও বাড়ল। উন্নয়নের মূল পরিকল্পনাই হচ্ছে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পর্যাপ্ত অর্থ সরবরাহ করে একেবারে গ্রামের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। জাহিদুল বাশার, আমাদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ, যেমন উচ্চ ঢাকা। প্রবৃদ্ধি আমরা অর্জন করব, সাথে সাথে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বিদেশে পালিয়ে যাওয়া নিয়ে হাইকোর্টে পরস্পর বিরোধী প্রতিবেদন দিয়েছে দুদক ও পুলিশ। পুলিশ জানিয়েছে 2019 সালের 23 অক্টোবর দুপুর 3:38 বেনাপোল বন্দর দিয়ে পিকে হালদার দেশ ছাড়েন। আর এর 2 ঘন্টা 8.5 পর বেনাপোলে পিকে হালদার সহ 24 জনের গমন রোধের চিঠি পৌঁছায়। দুদক মৌখিকভাবে জানালেও পুলিশ ব্যবস্থা গ্রহণ করতে পারত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পিকে হালদার দেশ ছাড়ার 4.5 ঘন্টা আগেই তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশনে চিঠি পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে দুদক। নতুন করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। রাজধানীর করোনা পরীক্ষার বুথগুলোতে বেড়েছে মানুষের ভিড়ও। তবে পরীক্ষা নিয়ে কোনো জটিলতা পোহাতে হচ্ছে না বলে জানালেন তারা। এদিকে করোনার প্রকোপ বাড়তে শুরু করলেও এখনও স্বাস্থ্যবিধি মানতে অনীহা নগরবাসীর। সকাল 9টা থেকে করোনা পরীক্ষার কার্যক্রম শুরুর পর থেকে পরীক্ষার জন্য মুগদা জেনারেল হাসপাতালের সামনে লাইনে দাঁড়িয়েছেন কয়েকশো মানুষ। ভিড় বেড়েছে অন্যান্য বুথগুলোতেও। গত 28 ফেব্রুয়ারি করোনা সংক্রমণের হার ছিল 2.82 অর্থাৎ 14 দিনের ব্যবধানে শনাক্তের হার বেড়েছে প্রায় 5%। এদিকে সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা গেছে নগরবাসীর মাঝে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজধানীর বাইরেও বাড়ছে করোনা সংক্রমণ। বিভিন্ন জেলায় সংক্রমণ বাড়ার লক্ষণ এখন স্পষ্ট। এই পরিস্থিতিতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর সংখ্যা নেমেছিল 4 জনে, কিন্তু এখন সেই সংখ্যা 20 জনের বেশি। নতুন করে সংক্রমণ বৃদ্ধি নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। টিকা নিলে পরেও আমাদের কিন্তু স্বাস্থ্যবিধিগুলি মানতে হবে। এছাড়াও আপনি খেয়াল করে থাকবেন যে বর্তমানে আমাদের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং অন্যান্য যে সভা সমাবেশগুলি অনেক ব্যাপক আকারে হচ্ছে, যেখানে প্রচুর লোক সমাগম হচ্ছে, কিন্তু সেখানে কোনো স্বাস্থ্যবিধির মানার কোনো বালাই নেই। সপ্তাহ দুয়েক আগেও চট্টগ্রাম নগরী ও আশপাশের উপজেলায় করোনা আক্রান্তের হার ছিল কম, কিন্তু গত কয়েকদিনে বদলে যেতে শুরু করেছে সেই চিত্র। সংক্রমণ বেড়েছে, মানুষের অনিয়ন্ত্রিত চলাফেরা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলা, এটি একটি বিশেষ কারণ। বিশেষ করে মাস্কের প্রতি আমি একটু গুরুত্ব দেব। সেটি মানুষ পড়ছে কিনা এটি তদারকির পর্যায়ে চলে এসছে এখন। সিলেট বিভাগে সবচেয়ে কম শনাক্তের হার ছিল 8 মার্চ। সেদিন কেবল একজনের শরীরে করোনার অস্তিত্ব মেলে। তবে চলতি সপ্তাহে আরও বেড়েছে সংক্রমণ। সিলেট লন্ডন ফ্লাইট চালু থাকায় এই অঞ্চলে করোনার নতুন ধরনের সংক্রমণের ঝুঁকির বিষয়টি অনেকদিন ধরেই আলোচনায়। ভ্যাকসিনের 2টি ডোজ আছে। আজকে একটি ডোজ নিয়ে তার 2 মাস পরে আবার একটা ডোজ নেওয়ার পরে তার মধ্যে ইমিউনিটি তৈরি হতে দীর্ঘ সময়ের ব্যাপার আছে। সেই সময়টার মধ্যে তাকে অবশ্যই সামাজিক ডিস্টেন্স মেনটেন করে তাকে মাস্ক পরিধান করতে হবে। করোনা সংক্রমণ বাড়ার তথ্য আসছে ফরিদপুর, লক্ষ্মীপুর, বাগেরহাটের মতো জেলাগুলো থেকেও। চিকিৎসকরা বলছেন, টিকা নিলেও স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীনতার কোনো সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শ দিচ্ছেন তারা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানী সহ সারা দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবারে চট্টগ্রাম ও সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, করোনার টিকা দেয়া শুরু হয়েছে, কিন্তু দ্বিতীয় ডোজ দিতে এখনও কিন্তু বাকি রয়েছে, যার ফলে পুরোপুরি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি। যেহেতু সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি মেনে চলার আগ্রহ কেমন দেখছেন সেখানে চট্টগ্রামে বিশেষ করে?
বিশেষ করে যেহেতু এর মধ্যে আপনি জানেন চট্টগ্রামে প্রায় 5 লাখের কাছাকাছি মানুষ টিকার যে প্রথম ডোজটি সেটি দিয়েছে এবং এই কারণে আমরা যেটি দেখেছি মানুষের মধ্যে যেই স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা এর আগে আমরা লক্ষ্য করতাম সেটি কিন্তু কিছুটা কমে এসেছে এবং পাশাপাশি আরেকটি কারণ রয়েছে যে শুরু থেকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছিলেন হয়তো শীতের শুরুতে অর্থাৎ শীতকালীন সময়ের মধ্যে এই রোগের প্রকোপ কিছুটা বাড়তে পারে এবং ভোগাতে পারে এমন একটি আশঙ্কার কারণে সেই সময়টাতে আমরা স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা ছিল সেটি কিন্তু শীত পার হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে সেই ভয়টাও কিন্তু কেটে গেছে যার কারণে এখন অনেকেই আমরা দেখতে পাচ্ছি একেবারে কোনো ধরনের ন্যূনতম স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাফেরা করার যে প্রবণতা সেটি অনেক গুণ বেশি বেড়ে গেছে যার কারণে শনাক্তের হারও কিন্তু গত কয়েকদিনে আমরা লক্ষ্য করেছি যে আশঙ্কাজনক একটা হারে পর্যবেসিত হয়েছে বিশেষ করে গত 1.5 মাসে আমরা দেখেছি যে করোনা সংক্রমণের হার ছিল 100 এর নিচে কিন্তু আজকে আমরা দেখেছি সেটি 153 জন এসে দাঁড়িয়েছে যেটিকে এখানকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা বলছেন যে গত 1.5 মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ আজকেই কিন্তু ধরা পড়েছে এবং এই পরিস্থিতিতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা নতুন করে আজকে থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে এবং আমরা দেখেছি আজকে সকালে জেলা প্রশাসক সেটি তার যেই জেলা প্রশাসনের যারা কর্মকর্তা আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন আজকে থেকে যাতে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় আজকে প্রধানত যে প্রথম সপ্তাহ অর্থাৎ আজকে থেকে প্রথম সপ্তাহে খুব বেশি কাউকে জরিমানা করা হবে না কিন্তু স্বাস্থ্য সচেতন করার জন্য তাদেরকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এরপর থেকে কিন্তু কঠোর অবস্থানে যাওয়া হবে বলে আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন পাশাপাশি আজকে চট্টগ্রামের যেসব কমিউনিটি সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু জেলা প্রশাসক একটি চিঠি পাঠাচ্ছেন নোটিশ পাঠাচ্ছেন একই সঙ্গে সেটি হচ্ছে সেখানে বলা হয়েছে যে যেহেতু সরকারের যে এই ধরনের অনুষ্ঠান আপনি আমাদের সাথেই থাকুন এবার আমরা চলে যাচ্ছি সাভারে সেখানে আছেন সহকর্মী রুবেল আহমেদ রুবেল আপনি তো চট্টগ্রামের খবর শুনছিলেন সাভারে কি অবস্থা সেখানে মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতা কেমন বা মাস্ক ব্যবহারের আগ্রহ কেমন দেখুন সাভারের কথা যদি আমি বলি যে চট্টগ্রামের মতো কিন্তু সাভারের অবস্থা একই রয়েছে এখানে কিন্তু মানুষের মধ্যে যে স্বাস্থ্য সচেতনতা সেই বিষয়টি কিন্তু একদম শূন্যের কোঠায় নেমে এসেছে আগে যখন আমরা দেখতে পেতাম যে মানুষ বাসার বাহিরে গেলে মাস্ক ব্যবহার করতেন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতেন কিন্তু সেই বিষয়টি কিন্তু এখন একদম প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলেই আমাদের চোখে পড়েছে এবং আমরা এর আগে দেখতে পেয়েছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ তৎপরতা ছিল মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সেক্ষেত্রে আমরা মাঝে মধ্যে কিন্তু সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করতে দেখেছি মানুষকে জরিমানা করতে দেখেছি প্রশাসনের পক্ষ থেকে ফ্রি মাস্ক রুবেল আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরো 6 মাস বাড়ানো হয়েছে যেমনটি আমরা সংবাদের শুরুতেই জানিয়েছি এ বিষয়ে সচিবালয় থেকে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে তার 6 মাস আমরা পূর্বেও তাকে চিকিৎসার জন্য চিকিৎসা গ্রহণের সুবিধার্থে তার আত্মীয় তার ভাইয়ের আবেদন অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তাকে ওটাকে কি বলে 401-এর 1 ধারায় মানে তাকে দণ্ডাদেশ 6 মাসের জন্য স্থগিত করেছিলেন এবং সেই অনুযায়ী তিনি বাসায় থেকে সব ধরনের চিকিৎসা নিতে পারবেন সেই ধরনের একটা শর্ত ছিল কিন্তু তিনি বিদেশে যেতে পারবেন না এই শর্তে তাকে দণ্ডাদেশ স্থগিত হয়েছিল 6 মাসের জন্য তার ভাই শামীম ইস্কান্দার কিছুদিন আগে আমাদের এখানে এসে আবার আরেকটি আবেদন করেছিলেন এই সময়টা বৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়ে আরো 6 মাস সেই এটা বৃদ্ধি করে দিয়েছেন এখন থেকে তিনি আরো 6 মাস তার নিজ গৃহে তিনি চিকিৎসা সেবা নিতে পারবেন 25 মার্চ থেকে এটা কার্যকর হবে বিশেষায়িত চিকিৎসার জন্য বিএসএমএম সরকার বলেছিলেন ওনারা ইউনাইটেড হাসপাতাল বলেছিলেন তো এই বিষয়টা যদি ক্লিয়ার করেন আসলে কোথায় চিকিৎসা নিতে পারবেন দেখুন উনি বিদেশে যেতে পারবেন না আর সব জায়গায় তিনি তার চিকিৎসার প্রয়োজনে সব জায়গায় তিনি চিকিৎসা সেবা নিতে পারবেন যেখানে যেটা নিজ বাসায় থেকে উনি যে কোনো হসপিটালে যেতে পারবেন তার ঠিকানাটা হবে নিজ বাসায় এখানে তিনি যেখানে মনে করেন
যেভাবে মনে করেন সেই চিকিৎসা সেবা নিতে পারেন। মানে উনি যেই হাসপাতাল চান সেই হাসপাতালে হাসপাতালে যদি প্রয়োজন হয়, এরকম প্রয়োজন হলে যাবেন কেন? প্রয়োজনটাই হচ্ছে ওনার প্রয়োজন যদি হয়, ওনার যদি প্রয়োজন হয়, এইরকম যদি কোনো ইমার্জেন্সি আসে যেখানে হাসপাতালে নিতে হবে, আমাদের কোনো সেখানে বাধা নেই। হাসপাতালে কোনো বাধা নেই বাংলাদেশের ভিতরে শুধু যে বঙ্গবন্ধু মেডিকেল তা না, মানে যে কোনো হাসপাতালে ওনার যদি প্রয়োজন হয়, এইরকম ইমার্জেন্সি যদি কিছু হয়, তাহলে উনি যে কোনোখানে যা চিকিৎসা সেবা নিতে পারবেন, কিন্তু দেশের বাইরে যেতে পারবেন না। এবার শর্তগুলো কি দেওয়া হয়েছে মহানগর? শর্ত দুটাই, তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন। আপনি যেটা বললেন যে ইমার্জেন্সি হলে কি হবে, ইমার্জেন্সি হলে তিনি ইমার্জেন্সি অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসা সেবা নেবেন। যে কোনো হসপিটালে যদি তাকে কোনো চেক করতে হয়, সেগুলো যাবেন, কিন্তু সেইটা তিনি নিজ বাসার থেকেই অবস্থানটা তার নিজ বাসায় থাকতে হবে, আর দেশের বাইরে যেতে পারবেন না। ওগুলো হয়নি, ওগুলি কিছুই হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী 2টি শর্তে তাকে নিজ বাসায় থেকে চিকিৎসা সেবা নেওয়ার দিয়েছেন। তো এইখানে চিকিৎসা সেবা নিতে হলে যদি তার একটা এক্সরে করতে হয়, যদি কোনোখানে যেতে হয়, সেখানে তিনি যাবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, কিন্তু তাকে থাকতে হবে নিজ বাসায়। হ্যাঁ, না শিথিল আগের শর্তেই, কোনো শিথিল এখানে হয়নি। আগে যে শর্ত ছিল সেই শর্তেই তাকে আরো শর্ত, এইটা 6 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। আগের শর্তটা শুধুমাত্র আপনারা সরকার ইন্ডিকেট করে দিয়েছেন বিএসএমইউ হাসপাতাল, উনি অন্য কোনো হাসপাতাল যেতে পারবেন না। উনি ইউনাইটেডে যাওয়ার জন্য তারা অনেকবার বলছিলেন, সরকার পক্ষ থেকে না, হাসপাতালের প্রশ্ন কিন্তু আসেনি। আমাদের এই শর্তে হাসপাতালের নাম কিছু উল্লেখ হয়নি। তিনি বাসায় অবস্থান করে যে কোনো চিকিৎসা সেবা তিনি নিতে পারবেন। তার প্রয়োজনে যদি প্রয়োজন হয়, আমি এখনই বললাম, তার যদি একটা এক্সরে করার প্রয়োজন হয়, এক্সরে মেশিন তো আর বাসায় নেই, তিনি হসপিটাল থেকে এক্সরে করে নিয়ে এসে আবার বাসায় অবস্থান করবেন। এটি হলো পরিষ্কার কথা। আরেকটা বিষয় আপনি বলছেন তার বাসাটাই এখন কারাগারে। না, ঠিক সেই রকম কিছু নয়। তাকে 6 মাসের জন্য তার স্থগিতাদেশ করা হয়েছে, তার সাজা স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কাজেই 6 মাস তিনি মুক্ত। বিদেশ থেকে কি চিকিৎসক আসতে পারবেন, যেমন ওবায়দুল কাদেরের ক্ষেত্রে যেমনটা হয়েছিল? এইগুলি নিয়ে এখনো আলোচনা হয়নি আমাদের। আলোচনা হলে সেইগুলি আমাদের চিকিৎসকরা জানেন এবং অন্যরা জানেন। উনি আবেদনও করেন এইরকম। এখন তো করছে, সবাই তো যাচ্ছে। দেখেন, আমি ক্লিয়ার করেছি তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা সেবা নেবেন। যদি কোনো প্রয়োজন হয়, কোনো ইমার্জেন্সি কিছু প্রয়োজন হয়, তখন তিনি হাসপাতালের সহযোগিতা নিতে পারবেন, এটি বলা হয়েছে। কিন্তু এখানে নিজ বাসার শব্দটি, এই যে শব্দ, তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে তার চিকিৎসা গ্রহণ করবেন এবং উক্ত সময় তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না, এই হলো শর্ত। এই শর্তে তাকে 6 মাসের সাজা স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে তিনি হসপিটালে যে এখনই যে ভর্তি হবেন না। আমি যেটা বলেছি, তিনি তার যদি এইরকম ইমার্জেন্সি কিছু হয়, তাহলে তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি সেই সহযোগিতা নিতে পারেন। ভর্তির কথা তো আমরা বলছি না, আমরা বলছি সেবা নিতে পারবেন। ঠিক আছে, আমরা ছিলাম সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। রাজধানীতে তৃতীয় লিঙ্গের মানুষদের দিয়ে চলছে কোটি টাকার বাণিজ্য। গুরু মায়েরা তাদের কাছ থেকে দিনে নেন 1 থেকে 1,500 টাকা, আর তা দিতে না পারলে চালানো হয় নির্মম নির্যাতন। 2 ভাগে বিভক্ত গুরু মায়েদের 2 গ্রুপের বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা সহ আছে নানা অভিযোগও। সড়কের ট্রাফিক সিগন্যাল বা দোকানপাটে তৃতীয় লিঙ্গের মানুষের এই কাজকর্ম নগরবাসীর চেনা। সকাল বিকাল 2 পালায় কাজে নামেন তারা। গুরুমাকে দিতে হয় 1 থেকে 1,500 টাকা, না পারলে নির্মম নির্যাতন। এই দৃশ্য এক গুরুমায়ের অন্দরমহলে। সেখানেই মিলেছে এ অভিযোগের সত্যতা। ঢাকায় এমন গুরুমায়ের সংখ্যা 40, বিভক্ত শ্যামবাজার ও ঘুঙুর নামে 2 গ্রুপে। জোর জুলুম করে নিতে হয়। 1,000 টাকা দিতে হবে, 2 প্যাকেট সিগারেট দিতে হবে। 2 প্যাকেট সিগারেটের দাম কত? 500 টাকা।
আর 1000 টাকা দিতে হবে, গেল 1500 টাকা, কামাই করে থাকে কয় টাকা যদি হ্যাঁ সব দেই। বাসে কালেকশন করা আবদুল্লাপুর থেকে আজমপুর, একটা হিজড়া মেয়ের কাছ থেকে 1530 টাকা নেয়, পর একদিন না আসলে পরের দিন ডাবল হিস্সা দিতে হয়। দুই গ্রুপের প্রথমটির নেতৃত্বে বকুল হাজী, দ্বিতীয়টির দীপালি। বকুলের সহযোগী পিঙ্কি, স্বপ্না, আনুরি, কচিসহ বেশ কয়েকজন। তাদের বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা সহ আছে নানা অভিযোগ। আর দীপালির অনুসারীদের বিরুদ্ধে হত্যা মামলা না থাকলেও রয়েছে অনেক অভিযোগ। নির্মম ভাবে মারছে, যেভাবে এভাবে মানুষ মানুষকে মারে না। পরে শাইনকে কে জামিনে দিল? স্বপ্না হিজড়া, কোচি হিজড়া, ওরফে রাকিবও আছে, রাখি। এবং কোচি যে আছে আপনার ভার্সিটি 10 নম্বর সেক্টরের পাশে বেরিবান, এই ফুরকান, এই স্বপ্না, এদেরকে দিয়ে ইয়াবা এবং আপনার যে ফেন্সি ডিল এগুলো ওদেরকে দিয়ে বিক্রি করায়। লিঙ্গ গোপন করে নৈরাজ্যে জড়িত আশুলিয়ার আব্দুল। স্থানীয়রা বলছেন তার মাসে আয় প্রায় 10 লাখ টাকা। হিজড়াদের বেশ ধরে চলাফেরা করে, হিজড়াদের গুরু সে, সেই হিসাবে এই এলাকায় বসবাস করতে। এখন এই এলাকা ছেড়ে গেছে, আজকে অনেক দিন হয়ে গেছে। সে তার 2টা বাচ্চা ছিল, জানি 2টা মেয়ে। আমার এক আত্মীয়ের সাথে আর কি বিয়ে হয়েছে আমার মেয়ের। আইনশৃঙ্খলা বাহিনী এদের প্রতি কিছুটা নমনীয় বলে পরিস্থিতি জটিল হচ্ছে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। তবে ডিএমপির বক্তব্য ভিন্ন। অবশ্যই পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে এবং ক্ষেত্র বিশেষে যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই কঠোর হবে। সেই রকম মেসেজই আমরা সবসময় দিয়ে থাকি এবং সেটা আমরা অব্যাহতভাবে দিয়ে থাকব। শৃঙ্খলা বজায় রাখতে এদের বিষয়ে কঠোর হওয়ার পরামর্শ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা সুনামগঞ্জ নৌ রুটে বাল্কহেডের ট্রিপ প্রতি চাঁদা 22,000 টাকা। এতে দিনে আদায় হচ্ছে 11 লাখ টাকা। ছোট ট্রলারে টাকার বদলে দিতে হয় ডিজেল। ঢাকা কুমিল্লা রুটে এর পরিমাণ 6.5 লিটার। এর সঙ্গে নৌপুলিশের সদস্যদের সংশ্লিষ্টতায় 13 জনের বেতন স্থগিত ও 9 জনকে বরখাস্ত করা হয়েছে। সুনামগঞ্জের ছাতক থেকে পাথর নিয়ে ঢাকা আসছিলেন সোহেল হাওলাদার। তিনি জানালেন এ রুটে মেঘনা ও বুড়িগঙ্গার অন্তত 22 পয়েন্টে চাঁদা দিতে হয় নৌপুলিশকে। প্রতি ট্রিপে এর পরিমাণ 22,000 টাকা। যদি পুলিশ বেশি বাজে তাহলে পুলিশ বেশি দিতে হয়, আর যদি কম বাজে তাহলে কম দিতে হয়। এই অভিযোগ খতিয়ে দেখতে বাল্কহেডে অবস্থানের পর মেঘনা সেতু পার হয়ে মিলে সত্যতা। বাল্কহেড তাড়া করে আসে 3টি ট্রলার। চালক শাহাবুদ্দিন এক ট্রলারের টাকা দিলে চাঁদা দাবি করে অন্য দুটিও। তখন সেখানে বসেছিলেন এক নৌপুলিশ সদস্য। টাকা নেওয়ার কারণ জানতে চাইলে ক্যামেরার সামনে আসেনি ওই পুলিশ সদস্য। পরে চাঁদা না নিয়ে ফিরে যায় ট্রলার দুটি। এ টাকা না দিলে শুধু হয়রানি নয়, কখনো কখনো শারীরিক নির্যাতনের শিকারও হতে হয়, বলছেন বাল্কহেডের এই চালক। 1 টাকা নৌকা প্রতি 100 টাকা করে নেয়, যদি আমরা না দিই তাহলে মারধর করে, মামলা লেখে। আর ছোট নৌযানের গল্পটা ভিন্ন। ইট নিয়ে ঢাকা থেকে কুমিল্লা যেতে টাকা নয়, চাঁদা হিসেবে ডিজেল দিলেন আব্দুল সালাম। এই রুটে নির্বিঘ্নে চলাচলে ট্রলার প্রতি দিতে হয় অন্তত 10 লিটার ডিজেল। এর দাম 650 টাকা। নেয়ার ধর্ম চমকপ্রদ, এখানেও আছে নৌপুলিশের উপস্থিতি। এ রুটের ধর্মগঞ্জ, দিঘিরচর ও মুন্সিগঞ্জের মেঘনা ব্রিজ সহ 10 জায়গায় দিতে হয় ডিজেল। মেঘনা ব্রিজ পর্যন্ত এদের খালি তেলই দেওয়া লাগে। একটু কম হলেও মনে করেন যে খারাপ ভাষায় কথা বলে, একটু দেরি হলে তারা হাত ওঠায় মারার জন্য। একটা বোটে থাকতেও 4-5 জন করে পুলিশ, একটা বোটে থাকে 1 জন করে পুলিশ, 4 বোটে 4 জন। এবার এক চন্দনপুর পর্যন্ত। জাহাজ মালিকদের সংগঠন বাংলাদেশ রিভার ট্রান্সপোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছে এই রুটে দিনে অন্তত 500 বালুবাহী বাল্কহেড চলাচল করে। সেই হিসাবে দিনে চাঁদাবাজি হয় 11 লাখ টাকা। প্রতিদিন প্রতিটি ট্রিপে জাহাজে চাঁদা দিতে হয় লোকাল, সেটা নৌপুলিশ এবং লোকাল স্থানীয় চাঁদাবাজদেরকে। অভিযোগ স্বীকার করে নৌপুলিশের প্রধান বলছেন এরই মধ্যে 22 সদস্যের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। 13 জনের বেতন স্থগিত, বাকিদের করা হয়েছে বরখাস্ত। আপনারা যে জিনিসটা বলছেন যে চাঁদাবাজি, এটা আমরাও গোপনে মনিটর করি এবং 9 জন চাকরিচ্যুত হয়েছেন এবং এটার সাথে আরও 13 জন আপনার বিভিন্ন মেয়াদের সাজা, অর্থাৎ পরবর্তী প্রমোশন না পাওয়া বা তাকে নিম্ন ধাপে নামিয়ে দেওয়া, এই ধরনের পানিশমেন্ট দেওয়া হয়েছে। নদীপথ নিরাপদে 2013 সালে গঠন করা হয় নৌপুলিশ। এখন সদস্য সংখ্যা 2000-এর বেশি। বাল্কহেড মালিকরা বলছেন এই বাহিনীর কারণে ডাকাতি কমলেও চাঁদাবাজি বাড়ছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে 17 থেকে 26 মার্চ পর্যন্ত কোনো সভা সমাবেশ না করার
ডিএমপির আহ্বানে বিস্ময় প্রকাশ করেছে বিএনপি। এর ব্যাখ্যাও দাবি করেছে দলটি। সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড কিনা এই প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বিএনপির কর্মসূচি বানচাল করতেই ডিএমপির এমন পদক্ষেপ। এ সময় দক্ষিণ সিটির আগামীকালের সমাবেশ স্থগিতেরও ঘোষণা দেন তিনি। কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের চেষ্টা নিয়েও। সরকারি প্রোগ্রামের সঙ্গে আমাদের প্রোগ্রামগুলোর কোনো বিরোধ নেই, কোনো কনফ্রন্টেশন নেই। তারা তাদের প্রোগ্রাম করবেন, আমরা আমাদের প্রোগ্রাম করব। শুধু তাই নয়, তিনি এখানে আবার বলছেন কি অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রাম। এটা কেন বলেছেন, কিভাবে বলেছেন, সেটার একটা ব্যাখ্যা আমরা জানতে চাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম পালন করা কি অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রাম? তারা ছাড়া আর কেউ করতে পারবে না। এটা কোন ধরনের চিন্তা ভাবনা থেকে এটা আসছে আমরা বুঝতে পারছি না। জলাশয় পরিষ্কার করে মশা নিয়ন্ত্রণে সহায়তা না করায় রেলওয়ে, সিভিল এভিয়েশন এবং আশিয়ান সিটির বিরুদ্ধে মামলা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে ডিএনসিসির মশা নিধন অভিযান চলাকালে একথা বলেন মেয়র আতিকুল ইসলাম। কিউলেক্স মশা নিধনে এলাকাভিত্তিক ক্রাশ প্রোগ্রামের 7ম দিনে দক্ষিণখানে ওষুধ ছিটিয়েছে ডিএনসিসি। পরিচ্ছন্নতার পাশাপাশি বিভিন্ন খাল এবং লেকে মশার ওষুধ ছিটানো হয়। এই অভিযান সফল করতে কাজ করছেন 1200 কর্মী। এ সময় মেয়র আতিকুল ইসলাম জানান, সিভিল এভিয়েশনের গাফিলতির জন্য এয়ারপোর্ট এলাকায় মশা বেড়েছে। কিউলেক্স মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম শেষ হলে এডিস নিধনে ডিএনসিসি মাঠে নামবে বলেও জানান তিনি। আমরা বলেছি সনাতনী পদ্ধতি, আধুনিক পদ্ধতি যাব, কিন্তু কোনো পদ্ধতি কাজে লাগবে না যদি যার যার ডিপার্টমেন্ট যার যার এলাকা যদি পরিষ্কার না করে। সুতরাং আমি মনে করি, আমি বলেছি যে আমাদের আইন অনুযায়ী মামলা দেওয়ার জন্য যেই হোক না কেন, সরকারি, আধা সরকারি, ব্যক্তি মালিকানাধীন যাদের দায়িত্ব আছে তাদের কিন্তু সেই দায়িত্ব নিতে হবে, নাহলে কিন্তু ইট ইজ ইম্পসিবল। আমি তো আজকে বলেছি আমি সিভিল এভিয়েশনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য। মশা নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নেই রাজধানীতে। এক্ষেত্রে কার্যক্রম ভিন্ন দুই সিটি কর্পোরেশনের। উত্তর ঢাকায় ঘটা করে ক্রাশ কর্মসূচি চালানো হলেও দক্ষিণ সিটি কর্পোরেশনে চলছে নিজস্ব গতিতে। তবে দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে সমন্বয় না থাকলে অবস্থা পরিবর্তনের আশা দেখছেন না বিশেষজ্ঞরা। মশার উপদ্রবে যখন অতিষ্ঠ নগরবাসী, তখন বেশ ঘটা করেই ক্র্যাশ কর্মসূচি শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রতিদিনই উত্তর ঢাকার বিভিন্ন জায়গায় চোখে পড়ছে ফগার মেশিনের ধোঁয়ায় মশা নিধনের চেষ্টা। তবে এত কিছুর পরও অবস্থা বদলায়নি খুব একটা। উত্তরে যখন ঘটা করে অভিযান চলছে, তখন দক্ষিণ ঢাকায় তেমন তোড়জোড় দেখা যাচ্ছে না। মশার বিচরণের যেহেতু কোনো গণ্ডি নেই, দুই সিটি কর্পোরেশন একসঙ্গে কাজ না করলে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব কিনা এমন প্রশ্ন ছিল ডিএনসিসির মেয়রের কাছে। আমার এই স্ট্র্যাটেজিটা আছে, এটি আমি মনে করেছিলাম একটা ক্র্যাশ প্রোগ্রাম দরকার। এই সময় যেহেতু মশা যেহেতু বেড়ে গেছে, এই জন্য কিন্তু ক্র্যাশ প্রোগ্রাম শুরু করলাম। হয়তো দক্ষিণ কোনো কিছু করছে, হয়তো ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে না, হয়তো রেগুলারের মধ্যে করছে, এটা ওনাদের ব্যাপার। যদিও মশা দ্রুতই কমেছে, বুধবার এমন দাবি করেন দক্ষিণ ঢাকার মেয়র। মশক আগের তুলনায় অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে এবং দিনে দিনে ইনশাল্লাহ আরও ভালোর পথে যাবে। আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে ইনশাল্লাহ নিয়ে আসতে পারব। কিন্তু মশার উপদ্রব নিয়ে কমেনি অভিযোগ দক্ষিণ ঢাকার নাগরিকদের। সন্ধ্যার পরে তো মনে হয় মুসুর টানানোর ব্যবস্থা হয়ে যায়। ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না মশার কামড়ের জন্য। আর এমন মশা যে কামড়ের সাথে সাথে ফুলে যায়। ভাত খাইতে বলে ভাতের ভিতরেও মশা যায়, মুখের ভিতরে। এই জঙ্গল মঙ্গল লাড়া দিলে মশা একসের ওরে। শেষ মনে করেন 3-4 মাস আগে দিয়েছিল একবার, তা মনে করেন কিরাসিনের মতন ধোমার গন্ধ হয়, ওটা ওষুধ না। মশা নিধনের সুফল পেতে দুই সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয়ের প্রয়োজন দেখছেন বিশেষজ্ঞরা। যে মশাগুলো, তাদের একটা রেঞ্জ আছে যে তারা কতদূর উঠতে পারে, কতদূর উড়ে যেতে পারে, এবং আপনার যখনই একটা এলাকায় ব্যবস্থা হবে আর একটা এলাকায় হবে না, তখন এই মশাগুলো তাদের সার্ভাইভালের জন্য ওই এলাকায় চলে যাবে। প্রয়োজনে কীটতত্ত্ববিদদের মশা নিধন অভিযান সরাসরি তদারকির ব্যবস্থা করারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনার্স মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম, তবে এসএসসি এইচএসসির ফলের কারণে অনেকেই হতে পারছেন না পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিষয়টি বিবেচনায় এই দুই পরীক্ষার জিপিএ 4.25 থেকে কমিয়ে 3.5 করতে চায় মঞ্জুরি কমিশন। পাশাপাশি করবে পিএইচডি ডিগ্রিধারীদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সুপারিশ। রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষক হারুনুর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে 2013 সালে অনার্স
ও 2014 সালে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে মাস্টার্স পাশ করেন। পেয়েছেন ডিনস অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক। স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। তবে 2005 সালের এসএসসি পরীক্ষায় 4.25 পয়েন্ট না থাকায় তা সম্ভব হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে 4 বছর 18 থেকে 19 ঘন্টা বই পড়ে আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হই। মাস্টার্সেও আমি 18-19 ঘন্টা বই পড়ে ফার্স্ট হই এবং ভাবিনি যে ওই এসএসসি রেজাল্টের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর শিক্ষক হওয়ার স্বপ্ন ভেঙে যায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের কারণে। সেই সঙ্গে প্রায় শিক্ষক নিয়োগের স্বচ্ছতা নিয়েও ওঠে প্রশ্ন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত করতে হবে। এক দশক আগেও বিশেষ করে মানবিক বিভাগে 4.25 পাওয়া ছিল দুরূহ। সে কারণেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে। সেখানে এসএসসি ও এইচএসসির ফল রাখা হবে 3.5। পাশাপাশি করা হবে পিএইচডি ডিগ্রিধারীদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সুপারিশ। আমি যেটা বলতে চাই যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের যেই পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে আমাদের আমূল পরিবর্তন আনতে হবে। বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ইউজিসি আনুষ্ঠানিকভাবে তাদের জানালে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আমরা যে নিয়মটি অনুসরণ করি সেই নিয়ম অনুযায়ী আমরা এখন শিক্ষক নিয়োগের পদোন্নতি বা পদায়নের ক্ষেত্রে সেটা প্রতিপালন করি, সেটা অনুসরণ করি। প্রস্তাবনাটা আমাদের হাতে আসলে এই বিষয়ে চিন্তা ভাবনার অবকাশ আছে বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এমফিল পিএইচডির জন্য ছুটি 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করার সুপারিশও করছে ইউজিসি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানব পাচারের অপরাধে কুয়েতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর 2-এর সাবেক এমপি পাপুলের আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন নুরুদ্দিন চৌধুরী নয়ন। মহাজোটের অংশীদার জাতীয় পার্টি থেকে প্রার্থী মনোনয়ন পাওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। এদিকে নির্বাচন সুষ্ঠু হবে না এমন অজুহাতে এই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। লক্ষ্মীপুর 2 রায়পুর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়ে পুরোদমে প্রচার শুরু করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী নয়ন। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী নয়ন জেলার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আমাদের কাজ করা হলো দায়িত্ব। এই কাজের মধ্য দিয়ে এই নির্বাচনী এলাকার মানুষ যেন একটি সেবা পায়, কর্মীরা যেন একজন সেবক পাশে পায় এবং দল যেন শক্তিশালী হয়। এর মধ্যে মনোনয়ন না পেয়ে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি এই আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। আর নির্বাচন সুষ্ঠু হবে না এমন শঙ্কা জানিয়ে এতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। অবশ্যই এককভাবে নির্বাচন করবে, যদি এখানে যদি পরবর্তী থেকে নির্বাচন নাও হয় তাহলে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন অংশগ্রহণ করবে। সরকার আমলে প্রতিটি নির্বাচন সরকার তাদের বিভিন্ন বল প্রয়োগ করে আগের দিন ভোট কেটে তারা নির্বাচিত হয়েছে। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে উপজেলা, ইউনিয়ন যে কোনো নির্বাচন হোক না কেন এই সরকারের অধীনে আর নির্বাচন অংশগ্রহণ করবে না। তবে নির্বাচন কমিশন বলছে ভোট সুষ্ঠু করতে চলছে সব ধরনের প্রস্তুতি। আমরা ইতিমধ্যে ভোটার তালিকা, নির্বাচনের ভোটিং সেন্টারগুলো, ভোট কেন্দ্র কক্ষ নির্ধারণ করেছি। মোটামুটি প্রাথমিক যে প্রস্তুতিগুলো সেগুলো নেওয়া হয়েছে। গত 22 ফেব্রুয়ারি কুয়েতে দণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য পাপুলের সদস্যপদ বাতিল করা হয়। 3 মার্চ এই আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী 11 এপ্রিল এই আসনে অনুষ্ঠিত হবে ভোট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা নেয়ার বিনিময়ে ঠকছেন ভোক্তারা। এতে দিন দিন অভিযোগ জমে পাহাড় হচ্ছে ভোক্তা অধিদপ্তরে। গত 7.5 বছরে প্রায় 40,000 অভিযোগ করেছেন সাধারণ মানুষ। প্রয়োজনীয় লোকবল পেলে ভোক্তা সুরক্ষার কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে জানালেন অধিদপ্তরের মহাপরিচালক। ভোক্তাদের ঠকাতে নানাভাবে সক্রিয় অসাধু ব্যবসায়ীরা। পণ্য বিক্রিতে নতুন নতুন কৌশলে প্রতারণা করছেন তারা। একদিকে বিক্রি হচ্ছে নকল ও ভেজাল পণ্য, অন্যদিকে টাকা নেওয়ার পর ভোক্তাকে পণ্য ও সেবা না দেওয়ার মতো প্রতারণাও ঘটছে। আবার ওজন ও পরিমাপেও ঠকছেন ভোক্তারা। এদিকে করোনা মহামারী শুরুর পর থেকে অনলাইনে পণ্য ও সেবা কেনা বেচা বেড়েছে। এই সুযোগে প্রতারণাও বেশি হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের 8 মাসে প্রায় 7,000 অভিযোগ এসেছে। এর মধ্যে 4,000-এরও বেশি অভিযোগ অনলাইনে পণ্য কেনা বেচায়। ফেসবুক পেজে পণ্য ও সেবার ক্ষেত্রে অভিযোগ সবচেয়ে বেশি।
কোনো অভিযোগকারী আমাদের এইখানে অভিযোগ করলে এবং তিনি প্রমাণ করতে সক্ষম হলে অভিযুক্ত প্রতিষ্ঠান বা অভিযোগকারীর বিরুদ্ধে যে দণ্ড আরোপ করা হয় এর 25 ভাগ অর্থ প্রণোদনা হিসাবে অভিযোগকারী পেয়ে থাকেন। 2010 সালে প্রথম বাজার পর্যবেক্ষণ শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ পর্যন্ত 41,000-এরও বেশি অভিযান চালিয়েছে সংস্থাটি। প্রায় 97,000 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে 68 কোটি টাকার মতো। এই যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, এটি কিন্তু শুধুমাত্র এই অধিদপ্তর বাস্তবায়ন করে না। এইখানে এই আইনে মহাপরিচালককে ক্ষমতা দেয়া হয়েছে, আর ক্ষমতা দেয়া হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে এই আইনের ক্ষমতাটা অর্পণ করে। তখন তারা এই আইনে বিচার করতে পারে, অভিযান পরিচালনা করতে পারে, মোবাইল কোর্ট করতে পারে। অনলাইন কেনাকাটায় গ্রাহক হয়রানি বন্ধে নীতিমালা করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত 10 কোটি করোনার ভ্যাকসিনের ডোজ প্রয়োগ করা হয়েছে। তবে এখনও দেশটিতে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি করোনার প্রকোপ। এদিকে বিশ্বে একদিনে করোনায় 5,700 মানুষ মারা গেছে। নতুন শনাক্ত হয়েছে 3.5 লাখ মানুষ। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 26,64,000 ছাড়ালো, আর মোট আক্রান্ত 12,04,00,000-এরও বেশি। বিশ্বে করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত মিলেছে ব্রাজিলে। একদিনে 1,100-র বেশি প্রাণহানি ও 44,000 নতুন রোগী পাওয়া গেছে দেশটিতে। যুক্তরাষ্ট্রে মারা গেছে 629 জন, নতুন রোগী 36,000। এদিকে লস অ্যাঞ্জেলেসে সোমবার থেকে খুলছে সিনেমা হল ও রেস্তোরাঁ। সংক্রমণ কমে আসলে 4 জুলাইয়ের আগেই নিষেধাজ্ঞা শিথিল সম্ভব বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। ফ্রান্সের প্যারিসে ফের বিস্তার বাড়ায় দেখা দিয়েছে আইসিইউ সংকট। নেদারল্যান্ডস ও সার্বিয়ায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। এদিকে বিস্তার নিয়ন্ত্রণে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে বসনিয়া, হার্জেগোভিনা ও সার্বিয়া সরকার। আজ থেকে 10 প্রদেশে ফের লকডাউন জারি করেছে ইতালি সরকার। জার্মানিতে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। ড্রেসডেনে পুলিশের ওপর হামলায় 12 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এছাড়াও ভারতে বেড়েছে করোনার সংক্রমণ। রোববার দেশটিতে 120 জনের মৃত্যু এবং 26,000 নতুন রোগী পাওয়া গেছে। মহারাষ্ট্রে টানা দ্বিতীয় দিনের মতো 15,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। পাঞ্জাব, কেরালা সহ 7 রাজ্যে ফের বাড়ছে সংক্রমণ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারে জান্তা বিরোধী আন্দোলনে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39 জনে। তাদের মধ্যে বেশিরভাগই মারা গেছেন ইয়াঙ্গুনে। এ নিয়ে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ গেল অন্তত 126 জনের। ইয়াঙ্গুনে 10টি চীনা কারখানায় অগ্নিসংযোগের পর 2টি এলাকায় সামরিক আইন জারি করে সেনাবাহিনী। অং সান সুচিকে গ্রেপ্তার ও অভ্যুত্থানের পর মিয়ানমারের সেনা শাসন বিরোধী বিক্ষোভ গড়ল 6 সপ্তাহে। এর মধ্যে দেশটিতে সবচেয়ে রক্তক্ষয়ী দিনগুলোর মধ্যে একটি ছিল রোববার। চীন জানায় ইয়াঙ্গুনে চীনের 10টি কারখানায় আগুন ধরিয়ে দেওয়া সহ তাদের নাগরিকদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। চীনের দূতাবাস থেকে তাদের সম্পত্তি ও নাগরিকদের সুরক্ষারও আহ্বান জানায় বেইজিং। এরপর মার্শাল ল জারি করে জান্তা সরকার। দিনভর রাস্তায় গোলাগুলির শব্দ শোনা যায়, দেখা যায় সেনাবাহিনীর ট্রাকও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পুলিশ কর্মকর্তা জানান, বিক্ষোভে তারা ভারী অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে। এদিকে ইয়াঙ্গুনের লাইং থারিয়ার এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় গণতন্ত্রকামীদের। এ সময় পুলিশ গুলি চালালে লাঠি ও ছুরি নিয়ে হামলা চালায় তারা। আরও 2 এলাকা থেকে মৃত্যুর খবর পাওয়া যায়। এর আগে গণতন্ত্র ফেরানোর বিপ্লব অব্যাহত রাখার ঘোষণা দেন আত্মগোপনে থাকা গণতান্ত্রিক সরকারের ভারপ্রাপ্ত উপরাষ্ট্রপতি। আমি একটি বিষয় বিশ্বাস করি, আমাদের উপর যতই রাজনৈতিক কূটকৌশল খাটানো হবে, আমরা তত বেশি সংঘবদ্ধ হব। গণতন্ত্র সমতা রক্ষায় আমাদের আন্দোলন আরও বেশি বেগবান হবে। নির্যাতন চালিয়ে আমাদের দমানো যাবে না, আমাদের লক্ষ্য অর্জন হবেই। পর্যবেক্ষক সংস্থা এএপিপি বলছে, অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত 80 জনের বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে, গ্রেপ্তার 2100 জনের বেশি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
শীতের শেষের দিকে শক্তিশালী তুষার ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের কলোরাডো। এরই মধ্যে বন্ধ করা হয়েছে বিমান ও সড়ক যোগাযোগ। 19 ইঞ্চির বেশি বরফ জমেছে বিমানবন্দরে। তুষার ঝড়ের কারণে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ও তুষার ধসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। রোববার পর্যন্ত বিদ্যুৎহীন ছিলেন প্রায় 32,000 মানুষ। উইমিং এবং নেব্রাস্কাতেও ব্যাহত হয়েছে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ। জারি করা হয়েছে তুষার ধসের সতর্কতা। বিরতির পর মাঠে ফেরার অপেক্ষায় ঘরোয়া ক্রিকেট। 22 মার্চ শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ। পরিবর্তিত প্রেক্ষাপটে অনভ্যস্ততা কাটানোর চ্যালেঞ্জ ক্রিকেটারদের। তারা যেমন নিজেদের তৈরি করছেন, তেমনি সাবেকদের আশা এনসিএল এর মঞ্চ কাজে লাগিয়ে লঙ্গার ভার্সন ক্রিকেটের দুর্বলতা কাটিয়ে উঠবে দেশের ক্রিকেট। মহামারীর ধকল সামলে একে একে মাঠে ফিরেছে ক্রিকেট। সীমিত পরিসরে শুরুর পর সামলানো গেছে আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ। কিন্তু ঘরোয়া ক্রিকেটের চাহিদা যে আলাদা। মূল চ্যালেঞ্জ সুরক্ষা বলয় তৈরি। তুলনামূলক পেশি ক্রিকেটারদের টিকা কার্যক্রমের আওতায় আনা যাবে। নিশ্চিত হওয়ার পরই জাতীয় ক্রিকেট লিগের সূচি ঘোষণা করে বোর্ড। 8 দলের হয়ে খেলার অপেক্ষায় 144 ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে 22 মার্চ মাঠে গড়াবে এবারের এনসিএল। দীর্ঘ বিরতির পর বড় চ্যালেঞ্জ অনভ্যস্ততা কাটানো। চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররাও তৈরি হচ্ছেন সর্বোচ্চ চেষ্টা দিয়ে। আমাদের ক্রিকেট বোর্ড অনেক ট্রাই করতেছে আমাদের বেস্টটা দেওয়ার জন্য। সবাই এটা নিয়ে অনেক ফোকাস আছে। আমি যতদূর জানি ইন্ডিভিজুয়ালি যার যার যেটা দরকার, প্র্যাকটিস, তারপর রানিং, ফিট থাকা, যেটা সবকিছু ওভারঅল আলহামদুলিল্লাহ যে সবাই ঠিক আছে। উইন্ডিজ সিরিজের ব্যর্থতায় এবার অন্য আলো জাতীয় ক্রিকেট লিগ নিয়ে। লাল বলের ক্রিকেট দিয়ে ভিত্তিগত দুর্বলতা কাটিয়ে উঠতে হবে বলছেন সাবেকরা। প্লেয়ারদের যে ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন দেবে সেগুলো যদি না মানে তাহলে আসলে জিনিসটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ করোনা প্রকোপটা কিন্তু আবার একটু বাড়ছে। তো আমার মনে হয় যে যদি নিয়মের মধ্যে থেকে যদি খেলতে পারে তাহলে খুব ভালো হবে এবং দেশের জন্য সেটা ভালো হবে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে এবারও অনিশ্চয়তা জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে। এনসিএল এর পর 6 মে থেকে ঢাকা প্রিমিয়ার লিগের শিডিউলও চূড়ান্ত হয়েছে। দ্রুত শেষের চাহিদা মেনে ফরম্যাটে এসেছে বদল। এনসিএল আর টি20 ডিপিএল মিলে এবার সব ক্রিকেটারদের মাঠে ফেরার পালা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতা ভুলে লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা। টানা চতুর্থ জয়ের খোঁজে থাকা বার্সার বাধা হুয়েস্কা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে উলফসের আতিথ্য নেবে চ্যাম্পিয়ন লিভারপুল। দুটি ম্যাচে শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। একে একে স্প্যানিশ সুপার কোপা, চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হয়েছে। তবে এখনো যে দুটি শিরোপা জেতা সম্ভব, তার মধ্যে লা লিগায় ভুল করলে চলবে না বার্সেলোনার। অন্য টুর্নামেন্টে বার্সা ছন্দহীন হলেও এখানে সব ঠিকঠাক। লিগে টানা চতুর্থ জয়ের খুঁজে নামবে কাতালান জায়ান্ট। প্রতিপক্ষ হুয়েস্কা টেবিলের একেবারে তলানিতে। লিগ টেবিলে বার্সার অবস্থান 2 হলেও টেবিল টপার আতলেতিকো মাদ্রিদের সঙ্গে 6 পয়েন্টের ব্যবধান বড় চিন্তা। সঙ্গে পিকে, রবের্তো কুতিনিওর ইনজুরিতে স্বস্তি নেই কাতালানডেরায়। এই খেলায় আমাদের জিততেই হবে। আপাতত এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই কঠোর পরিশ্রম করেছে। আশা করছি খেলার ফলাফল আমাদের পক্ষে আসবে। এদিকে ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল চলতি মৌসুমে পুরোপুরি এলোমেলো। শিরোপা স্বপ্ন একরকম শেষ হয়ে গেছে। আপাতত টেবিলের 4 থেকে মৌসুম শেষ করাটাই বড় চ্যালেঞ্জ। উলফসকে সমীহ না করে উপায় নেই। ওরা লিগে ভালো করছে। তার চেয়েও বড় কথা, আমরা চ্যাম্পিয়নদের মতো খেলতে পারছি না। এই বছরটা সত্যিই অদ্ভুত। চলতি মৌসুমে 9 ম্যাচে হার। উলফসের মাঠে হারলে সেরা 4-এর রেস থেকে ছিটকে যাবে লিভারপুল। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিকে সেরিয়াতে দুর্দান্ত জয় পেয়েছে ইউভেন্টাস। অ্যাওয়ে ম্যাচে কালিয়ারিকে হারিয়েছে 3-1 গোলে। এদিকে ইপিএলে ঘরের মাঠে টটেনহ্যামকে হারিয়েছে আর্সেনাল। তবে ফ্রেঞ্চ লিগে আবারও ঘরের মাঠে হোঁচট খেয়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার মূল দায় পড়েছিল রোনালদোর কাঁধে। সমালোচনাও কম হয়নি। তবে সবকিছুর জবাব মাঠেই দিলেন CR7। হতাশা পেছনে ফেলে কালিয়ারির বিরুদ্ধে ম্যাচের শুরুতেই রোনালদো ম্যাজিক। হেড থেকে দলকে এগিয়ে নেয়ার পর 25 মিনিটে সফল স্পট কিকে লিড দ্বিগুণ করেন পর্তুগিজ সুপারস্টার। এর কিছুক্ষণ পরই কিয়েসার পাস থেকে আসে তৃতীয় গোল, যা রোনালদোর ক্যারিয়ারের 57তম হ্যাট্রিক। স্বল্প সময়ের হ্যাট্রিকে দলকে শুধু জয় এনে দেননি রোনালদো, উড়িয়ে দিয়েছেন ইউভেন্টাসে না থাকা নিয়ে সব শঙ্কা। ক্লাব ডিরেক্টর ফাবিও পারাতিচিও জানিয়েছেন কোথাও যাচ্ছেন না রোনালদো।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি পাওয়া অবামেয়াংকে ছাড়াই মাঠে নামে আর্সেনাল। অবশ্য তাতে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি আর্তেতার শিষ্যদের। শুরুতে পিছিয়ে পড়লেও গানারদের পূর্ণ পয়েন্ট এনে দেন ওডেগার্ড ও লাকাজেত। অন্যদিকে ঘরের মাঠে ছন্দহীন ফুটবলে সমর্থকদের আবারও হতাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও ক্রেগ ডসনের আত্মঘাতী গোলে ওয়েস্ট হ্যামের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেয়েছে রেড ডেভিলস। এদিকে লিগ ওয়ানে আরও একবার ঘরের মাঠে হোঁচট খেয়েছে পিএসজি। রেলিগেশন জোনে থাকা নতের কাছে 2-1 ব্যবধানে হেরেছে পচেত্তিনোর দল। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরও বিস্তারিত জানতে।